বিহারের খবরে নজর রাখতে হবে, কারণ বিহারের রাজনীতিতে পালাবদল, পট পরিবর্তন। নীতিশ কুমার মাত্র 3 মাস আগে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই নীতিশ কুমার রাজ্যসভায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যসভায় তাকে প্রার্থী করছে বিজেপি। তাহলে কি এবার বিজেপির মুখ্যমন্ত্রী বিহারে? 3 মাসের মধ্যেই বিহারে মুখ্যমন্ত্রী বদল হয়ে গেল। নভেম্বরে ভোট ছিল, জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার, সেই নীতিশ কুমার রাজ্যসভার প্রার্থী। তাহলে এবার বিহারে বিজেপির মুখ্যমন্ত্রী। কি খবর পাওয়া যাচ্ছে জানবো। মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রেয়ী, অথচ দেখো, অত্যন্ত বড় রাজনৈতিক ঘটনা ঘটতে চলেছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বিহারের যে 5 আসনের রাজ্যসভা নির্বাচন রয়েছে, সেই 5 আসনের মধ্যে জেডিইউ কোটার যে দ্বিতীয় আসন, সেই আসনে প্রার্থী হতে চলেছেন নীতিশ কুমার, এবং আগামীকালই তিনি তার নমিনেশন জমা দেবেন জেডিইউ রাজ্যসভার প্রার্থী হিসাবে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। নীতিশ কুমারের ছেলে নিশান কুমার, তিনি পলিটিক্স জয়েন করছেন এবং যে ক্ষমতা, এবং তিনি জেডিইউ জয়েন করার পর সম্ভবত তিনি ডেপুটি চিফ মিনিস্টার হবে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপিরই মুখ্যমন্ত্রী হবে বিহারে, সেই সম্ভাবনাই কিন্তু প্রবল হয়ে যাচ্ছে, এবং বেশ কিছু নামও ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। তার মধ্যে নাম উঠে আসছে সৌরভ চৌধুরী, নাম উঠে আসছে সম্রাট চৌধুরীর নাম উঠে আসছে, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু নাম উঠে আসছে। তবে এই মুহূর্তের সব থেকে বড় তাৎপর্যপূর্ণ রাজনৈতিক যে খবর, সেটা হচ্ছে নীতিশ কুমার তিনি এবার রাজ্যসভার প্রার্থী হিসাবে, জেডিইউ প্রার্থী হিসাবে আগামীকাল নমিনেশন দিতে চলেছেন, এবং সেভাবেই হলে এবার রাজ্যসভায় আসতে চলেছেন নীতিশ কুমার, যেটা কখনো রাজনৈতিক ভাবে ভাবাই যেত না বা বোঝাই মনে করা হতো না যে নীতিশ কুমার তিনি একেবারে রাজগদি ছেড়ে রাজ্যসভায় চলে আসবেন, এবং বিহারের এরকম ল্যান্ডস্লাইড ভিত্তির মাত্র কয়েক মাসের মধ্যেই যেটা ঘটবে, কারণটা কিন্তু অনেকেই আন্দাজ করতে পারেনি। তবে যেটা মনে করা হচ্ছে যে বিজেপির সঙ্গে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছিল নীতিশ কুমারের এই বিষয় নিয়ে, এবং নীতিশ কুমার ফাইনালি তিনি কনভিন্স হয়েছেন, এবং রাজ্যসভায় তাকে সাংসদ করা হবে, এবং জেডিইউ রাজ্যসভার প্রার্থী হিসাবে আগামীকাল তিনি নমিনেশন দিতে চলেছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নীতিশ কুমারের ছেলে নিশান কুমার তিনি ডেপুটি সিএম হতে পারেন বিহারের, এবং আরো বড় যেটা খবর, সেটা হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী এবার বিজেপি থেকেই এবার বিহারের মুখ্যমন্ত্রী হবে। মৈত্রেয়ী, এখানে একটা প্রশ্ন থাকবে, তা হলো এই নীতিশ কুমারের জন্য একটা সম্মানজনক অবসরের জায়গা তৈরি, এই জমিটা কি অনেকদিন ধরেই তৈরি হচ্ছিল? তার কারণ ভোটের সময় আমরা দেখেছি যে বিজেপি এবং সহযোগী দলগুলোর মধ্যে থেকেও কখনো কখনো এই কথা উঠে এসেছে যে নীতিশ কুমার তো অসুস্থ, নীতিশ কুমারকেই মুখ করা হবে, কিন্তু নীতিশ কুমার তো অসুস্থ। ঠাড়ে ঠোড়ে কোথাও যেন বুঝিয়ে দেওয়া হচ্ছিল যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হলেও তার মেয়াদ বেশি দিন হবে না। দেখো, যদি খুব তাৎপর্যপূর্ণ ভাবে যদি তুমি ঘটনা পরম্পরা দেখো, বিহার নির্বাচনের সময়কাল যদি এবং তার আগের কিছু সময় তুমি দেখো, সেখানে তুমি দেখবে যে প্রথমে কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করা হয়নি, এবং সেটাই কিন্তু বিরোধীদের নিশানার সব থেকে বড় জায়গা ছিল। এবার কোথাও গিয়ে জেডিইউর যে সমর্থন বিজেপির দরকার ছিল বিহারে সরকার গঠন করার জন্য, সেটা বিজেপি বুঝেছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি জেডিইউ মুখ হিসাবে বা মুখ্যমন্ত্রী মুখ হিসাবে নীতিশ কুমারকে না দাঁড় করানো হতো, তাহলে নীতিশ কুমার ব্যাক আউট করতে পারতেন শেষ মুহূর্তে, এবং তার ফলে এই যে ল্যান্ডস্লাইড যে জয় বিজেপির, সেটা সম্ভব হতো না। কিন্তু দিল্লির বিজেপি সূত্রে যেটা আমরা জানতে পারছি যে নীতিশ কুমারকে একটা সম্মানজনক অন্য পজিশনে দেওয়ার আলোচনা ভাবনা বিজেপির অনেক দিন ধরেই ছিল। ধন্যবাদ মৈত্রেয়ী। আমার সঙ্গে বিশ্বজিৎ দাস রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। বিশ্বজিৎ দা, নির্দিষ্টভাবে রাজনৈতিক সমীকরণ মেনে অনেক দিন ধরে ধীরে ধীরে প্রস্তুতি নিয়ে আজকের এই সিদ্ধান্ত, কি মনে হয় আপনার? যখন বিহারের নির্বাচনের ফলাফল প্রকাশিত হলো, তখন এই আশঙ্কা হচ্ছিল যে আদেও নীতিশ কুমারকে আবার মুখ্যমন্ত্রী হিসাবে দেখা যাবে কিনা। তোমার মনে থাকবে যে নির্বাচনের আগে মুখ কে হবে এটা নিয়ে যখন আলোচনা চলছে, তখন কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বিহারে যখন প্রচারে আসে,
তখন নির্বাচনের মুখ কে হবে, অর্থাৎ পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে, সেটা কিন্তু ঘোষণা করেনি। পরবর্তীকালে দলেরই উচ্চস্তরীয় একজন নেতাকে দিয়ে বলানো হলো যে কে মুখ হবে, বিহারের রাজনীতিতে মুখ্যমন্ত্রী কে হবেন, সেটা বলার পরে নির্বাচন তারা লড়লেন নীতিশ কুমারকে একদম সামনে রেখে। এবং আমরা জানি নীতিশ কুমারকে বলা হয় বিহারের রাজনীতিতে চাণক্য বা সুশাসন কুমার। তাকে মুখ করে বিহারের নির্বাচনে লড়েছেন এবং বারবার বলা হচ্ছিল বিজেপি যখন অনেক বেশি আসন পেয়ে আসছে, তখন বিজেপি এমন একটা রাজনৈতিক দল, তারা মোটামুটি যারা বিরোধী থাকে তাদের সঙ্গে আসনের যদি কম পার্থক্য থাকে, তাহলে সেক্ষেত্রে বিধায়কদের নিয়ে চলে যান অন্য কোথাও, নিয়ে গিয়ে তাদের সঙ্গে বিধায়ক কেনা বেচা হয়। আবার এক্ষেত্রে দেখা গেল সহযোগী দল যাদেরকে বুঝিয়ে নীতিশ কুমারকে একই সঙ্গে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছেন এবং নীতিশ পুত্র নিশান্ত কুমারকে উপ মুখ্যমন্ত্রী হিসাবে নিয়ে আসবেন বলে শোনা যাচ্ছে। এক্ষেত্রে নীতিশের মান রাখার চেষ্টা করছেন এবং নীতিশকে পাঠাচ্ছেন রাজ্যসভায়। এবং এমনও শোনা গেছিল যে নীতিশকে কোনো রাজ্যের গভর্নর করে পাঠানো হতে পারে, এরকম একটা সমীকরণ তৈরি করছিল দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি। আসলে এই রাজনৈতিক ছকে বিভিন্ন রাজ্যে এগোনোর চেষ্টা করে, তারা চেষ্টা করে যদি একক দল হিসাবেও না হয়, একক সংখ্যাগরিষ্ঠও না হয়, তাহলে তার সহযোগী দল বা অন্য দলের যারা সাংসদ আছে তাদেরকে কিনে নিয়ে বা তাদের মতামত নিয়ে গিয়ে সরকারটা ভেঙে দিয়ে বিজেপির যারা আছেন তাদেরকে মুখ্যমন্ত্রী করবেন। এক্ষেত্রেও তাই, কারণ নীতিশের মান রেখেই কাজ করতে হবে। কেন্দ্রীয় সরকারের নির্ভরতা কিন্তু অনেকটা নীতিশের উপরে নির্ভর করছে, তাই কোনোভাবে নীতিশকে চটানো যাবে না। তাই ছেলেকে নিয়ে আসছে উপমুখ্যমন্ত্রী হিসেবে রাজনীতিতে এবং নীতিশকে রাজ্যসভায় পাঠাচ্ছে। আগামী দিন যদি আমরা দেখি যে রাজ্যসভার পরে নীতিশকে আবার কোন রাজ্যের গভর্নর করছে, সেটাতেও অবাক হওয়ার কোনো বিষয় নেই। কারণ যে ক্র্যাচের উপর ভর দিয়ে কেন্দ্রীয় সরকার রয়েছে তার এক প্রান্তে রয়েছে নীতিশ কুমার, সেই নীতিশ নির্ভরতা, একই সঙ্গে বিজেপি তার যে বিজেপি কেন্দ্রিকতা, যে বিজেপির তার সহযোগী দলগুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, বিজেপি শেষ কথা বলবে। এই যে গণতন্ত্রে যে অটোক্রেসি, সহযোগী জোটের এক সমীকরণে একটা নতুন ভাবনা নিয়ে আসছে যে জোট আমাদের থাকবে, কিন্তু জোটে অন্যরা যারা থাকবে তারা দুয়োরানির মতো, আর এরা হবে সুয়োরানির মতো। ধন্যবাদ বিশ্বজিৎ দা।